আজকে জিরো আওয়ারে প্রথমেই যে বিষয়ে নজর রাখবো, রাশিয়া থেকে তেল আমদানির বিষয় ভারতকে এবারে নতুন করে হুঁশিয়ারি ট্রাম্পের। আর অবশ্যই সঞ্চারের সঙ্গে আজকে জিরো আওয়ারে আমি শর্মিষ্ঠা রয়েছে আপনাদের সঙ্গে। একদিকে দেখতে পেলাম যে রীতিমতো যে দেখা গেল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তাকে অপহরণ করার পর এবং বলা যায় তাকে বা তার ক্ষমতা একেবারে কুক্ষিগত করার পর ট্রাম্পের কিন্তু হুঁশিয়ারি কোনোভাবে থামছে না সঞ্চারী, কারণ এবার দেখা গেল সরাসরি ভারতকে হুঁশিয়ারি দিতে। আর অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু উঠছে, কারণ গতকাল এই ঘটনার পর দেখা গেছে ভারতও যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছিল ভারতের এবং সেখানে বসবাসকারী ভেনেজুয়েলার অকারণে না যাওয়ার পরামর্শ ভারতের বিদেশ মন্ত্রকের তরফে দেওয়া হয়েছিল, একটি বিবৃতি জারি করা হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে এই ক্ষমতা কুক্ষিগত করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলা যায় আরও যত ধাপ একের পর এক ধাপ এগিয়ে তার কিন্তু কোনো রকমভাবে যে হুঁশিয়ারি কোনোভাবে থামছে না। এবং ট্রাম্পের এটা বোধহয় একটা সত্তা, এবং দেখা গিয়েছিল একের পর এক ট্যারিফ বা শুল্ক যখন চাপিয়েছিলেন তখনও ঠিক এইভাবেই একের পর এক দেশের ওপর, ভারতের ওপর যখন অতিরিক্ত শুল্ক বা কর চাপিয়েছিল তখনও দেখা গিয়েছিল একের পর এক শুল্ক চাপানো এবং একের পর এক শুধু হুঁশিয়ারিতে থেমে থাকে না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। একেবারে শর্মিষ্ঠা, ঠিক যেমনটাই তুমি বলছো, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একের পর এক তার হুঁশিয়ারি, এবার ভারতকে রীতিমতো কড়া বার্তা, এবং ভেনেজুয়েলার আগ্রাসনে ভারতকে কড়া বার্তা দিলেন ট্রাম্প। যে ঘটনা আমরা দেখেছি সেখান থেকে ইতিমধ্যেই ভারতের বিদেশ মন্ত্রক তার তরফ থেকে বিবৃতি জারি করা হয়েছে যে কোনো রকমভাবে ভেনেজুয়েলায় এখন যাওয়া যাবে না, সেই বিবৃতিও জারি করা হয়েছে। এবং ভেনেজুয়েলায় যে ভারতীয়রা রয়েছেন তাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে ভারতীয় দূতাবাস, এবং সেক্ষেত্রে ভেনেজুয়েলা আগ্রাসনে ভারতকে কড়া বার্তা, ভারতে ভেনেজুয়েলার পাশে থাকায় কি চড়ছেন ট্রাম্প সেটা নিয়ে এখন ইতিমধ্যেই উঠছে প্রশ্ন। কারণ ভেনেজুয়েলার পাশে ভারত রয়েছে, সেটাই কি একমাত্র অসুবিধার কারণ হয়ে দাঁড়াচ্ছে ট্রাম্পের, সে নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে এবার। রাশিয়া থেকে তেল কেনা নিয়ে এর আগের হুঁশিয়ারি যদি তুমি দেখো, এর আগে যখন একের পর এক ট্যারিফ বা শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের ওপর আমরা দেখেছিলাম শুরুতেই যেরকম 50% হারে শুল্ক চাপিয়েছিলেন, ভারতের ক্ষেত্রে সেই শুল্ক প্রথমে 25% করা হলো। যখন রাশিয়ার থেকে তেল কেনা চুক্তিতে ভারত অনেকটা ঐক্যবদ্ধ হয় বা বলা যায় ভারত এবং রাশিয়ার মধ্যে যে একটা মিত্রতার সম্পর্ক, তাতে এক ধাপ যখন এগোয় ভারত, তাতে রেগে গিয়ে চটে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আরও 25% দিলেন বাড়িয়ে, অর্থাৎ সেই সংখ্যাটা হয়ে গেল 25-50 শুল্ক। এবং বিষয় হচ্ছে এবারও দেখা গেছে ভেনেজুয়েলায় সস্ত্রীক মাদুরোকে অপহরণ করার পর, এবং তিনি তো রড্রিগেজকেও হুঁশিয়ারি দিচ্ছেন, তিনি যেরকমটা বলেছেন যে এক্ষেত্রেও যদি তিনি রকম ভালো কাজ না করেন তাহলে এর চেয়েও বড় মাসুল গুনতে হবে। এই হুঁশিয়ারির যে পরম্পরা ট্রাম্প বজায় রেখেছেন, এটাতে তো কোনো রকম রাশ টানা যাচ্ছে না, প্রায় ডোন্ট কেয়ার অ্যাটিটিউডে এই ট্রাম্পের। কারণ এর আগেও আমরা দেখেছি ভারত পাকিস্তানের মধ্যে যখন যে পহেলগাঁও হামলার ঘটনার পর যে ঘটনা ঘটেছিল, সেখানেও একেবারে নাক গলিয়ে ভারতের সঙ্গে পাকিস্তানের এই মৈত্রী বা সংঘর্ষ বিরোধী চুক্তি চামানোর ক্ষেত্রে সেখানেও তিনি স্টেপ নিয়েছেন, তিনি সমস্ত একেবারে বলা যায় কাণ্ডারি, সেই ক্রেডিটটাও কিন্তু ট্রাম্প হাসিল করার চেষ্টা করেছে। একদমই শর্মিষ্ঠা, ঠিক এই জায়গাতে তোমাকে একটু থামাই শর্মিষ্ঠা, আমরা একবার বরং দর্শকদের সামনে রাখি ডোনাল্ড ট্রাম্প তিনি ঠিক কি বলছেন, শুনুন। Modi's a very good man. Yes. He's a good guy. He knew I was not happy, and it was important to make me happy. They do trade, and we can raise tariffs on them very quickly, and it would be very bad for them. Modi's a very good man. Yes. He's a good guy. He knew I was not happy, and it was important to make me happy. They do trade, and we can raise tariffs on them very quickly, and it would be very bad for them. আমরা শোনাচ্ছিলাম ডোনাল্ড ট্রাম্প তিনি ঠিক কি বক্তব্য রাখছেন, কি বলছেন। শর্মিষ্ঠা, এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের অতিথি রয়েছেন। একেবারে সঞ্চারী, তোমাকে সঙ্গে রেখে অবশ্যই আমরা দুজনেই যাব। আমাদের সঙ্গে জিরো আওয়ারে অবশ্যই রয়েছেন রাজনৈতিক অধ্যাপক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপাল বাবু, আজকে জিরো আওয়ারে আপনাকে স্বাগত জানাই। এবং এই যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে ভেনেজুয়েলায়, যেখানে সস্ত্রীক মাদুরোকে অপহরণ, এবং শুধু তাই নয়, রড্রিগেজকেও যেভাবে ডেলসিকে হুঁশিয়ারি দিচ্ছেন ট্রাম্প, ভারতকে আবারও দেখা গেল সেই হুঁশিয়ারি। ট্রাম্পের নিশানায় আর কোন কোন দেশ রয়েছে, এটা যেরকম একটা বড় প্রশ্ন। এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রাম্প ঠিক কি চাইছেন, কোন সুবিধাটা তিনি কুক্ষিগত করতে চাইছেন, আপনার কি মনে হয়? হ্যাঁ, দেখুন, ভারতের ব্যাপারটা বলি, উনি তো অলরেডি বলে দিয়েছেন উনি কলম্বিয়াকে ছাড়বেন না, উনি বলেছেন মেক্সিকোকে ছাড়বেন না, উনি বলেছেন কিউবাকে ছাড়বেন, তো বলে দিয়েছেন। হ্যাঁ, এখন যেটা বলেননি ছাড়ার ব্যাপারটা আসেনি, ভারতের ব্যাপারে উনি বললেন যে আমি আনহ্যাপি, মোদি আমাকে খুশি করতে পারেনি,
ওরা রাশিয়া থেকে আবার তেল কিনছে, সুতরাং ট্যারিফ বাড়বে, এরকম কথা উনি বলেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে কি হলো, আমরা 21 সাল থেকে রাশিয়া থেকে তেল কিনছি, আমেরিকা কখনো মানে ট্যারিফ বাড়ানোর কথা বলেনি, ভাবেনি, কিছু করেনি। যেই মুহূর্তে দেখা গেল যে ট্রাম্প বললেন উনি ভারত পাকিস্তান যুদ্ধের সময় যুদ্ধের উনি মীমাংসা করেছেন, ভারত বলেছে আমাদের পররাষ্ট্র নীতিতে তৃতীয় পক্ষের কোনো জায়গা নেই ভারত পাকিস্তান সমস্যার সমাধানে, ভারত পরিষ্কার যাবে। তাতে ওনার বসা এসে গেল, উনি ভাবছেন একটা বিরাট ক্রেডিট দিয়েছেন, দুটো নিউক্লিয়ার স্টেটের মধ্যে ঝগড়া থামিয়েছেন, নোবেল প্রাইজটা এসে গেল বুঝি। ভারত এটা স্বীকার না করাতে উনি মনে করলেন যে নোবেলটা হাতছাড়া হয়ে গেছে। সুতরাং ভারতের উপরে কি করে শাস্তি দেওয়া যায় সেটা করতে গিয়ে উনি 50% কর বসিয়ে দিলেন, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম। হ্যাঁ, এটা ভারতের অর্থনীতিতে যথেষ্ট চাপ আসছে। আমেরিকার সঙ্গে প্রায় আমরা 100-150 বিলিয়ন মতো ডলার মানে আমরা ব্যবসা করে থাকি। সুতরাং 50% জিনিসের দাম বেড়ে গেলে বাজারটা তো ক্রমশ ছোট হয়ে যাচ্ছে না? এই জায়গায় দাঁড়িয়ে ভারতের অর্থনীতির উপর একটা চাপ আসছে, কিন্তু অর্থনীতির গ্রোথ কিন্তু কমে না, অর্থনীতির গ্রোথ আমাদের বেড়েছে। যাই হোক, সে প্রশ্ন মাত্র যেটা বলা যায়, উনি ভাবলেন যে ভারতের অর্থনীতিকে একেবারে শেষ করে দেওয়া যাবে যদি ট্যারিফ বসানো যায়, কিন্তু সেটা যেহেতু কার্যকরী হচ্ছে না। এখন কি হলো, এই যে আমরা যেটা দেখলাম ভেনিজুয়েলার যুদ্ধ, রাজাগোপাল বাবু, এখানে একটা বিষয় আমি আমার এই অবস্থানটা ট্রাম্পের জানাটা খুব প্রয়োজন রয়েছে। তার কারণ হচ্ছে ভেনেজুয়েলার খুব স্বাভাবিকভাবেই সস্ত্রীক মাতুরিক অপহরণ করেছেন, ভেনেজুয়েলার তেলের দিকে নজর রয়েছে ট্রাম্পের, যেরকম ভাবে ডেলসিকে হুঁশিয়ারি দিচ্ছেন। এর মধ্যে ভারত কি এমন করলো, ভারতের বিরুদ্ধে আবার সুর চড়াতে হচ্ছে ট্রাম্পকে, আবারও ট্যারিফ অতিরিক্ত হারে বাড়িয়ে দেওয়া হবে। মানে কম তো করেননি ট্রাম্প, কিন্তু হঠাৎই আক্রমণ আবার কেন? হ্যাঁ দেখুন, মানে এখানে দুটো জিনিস আছে। প্রথমে ভারত সরকার বলল যে যখন মানে কারাকাসে ভেনেজুয়েলার রাজধানীতে যে নারকীয় আক্রমণটা ঘটলো, প্রেসিডেন্টকে হাতকড়া করে, সে দেশের প্রেসিডেন্টকে হাতকড়া করে নিয়ে যাওয়া হলো অন্য দেশে। পৃথিবীর ইতিহাসে খুব কম ঘটনা আছে এরকম। যাই হোক, তো ভারত বললো যে সে দেশের ভারতের নাগরিকদের যারা ভেনেজুয়েলা আছে তারা তাদেরকে বললো তোমরা সাবধানে থেকো, এরকম একটা বার্তা খালি দিয়েছে। পরে ভারত কিন্তু দেখলো যে না, এইটুকুন বার্তা দিলে হবে না, আরেকটু জোরে গিয়ে বললো যে ভারত উদ্বেগ প্রকাশ করছে ভেনেজুয়েলার নাগরিকদের জন্য, তারা কতটা সুস্থ আছে। সুতরাং ট্রাম্প যেটা বললো ভেনেজুয়েলার নাগরিকদের জন্য উনি আক্রমণটা করছেন, সেখানকার তেলের সম্পদ যাতে দেশের মানুষ পায়, ড্রাগস পাচারকারীরা যাতে না পায়, তার জন্য এই ব্যবস্থা উনি করছে। এটা উনি বললেন, এটাতে ওনার ঘোষা এসে গেল যে হ্যাঁ, তো বড় কথা যে আমাকে সমর্থন করলো না। কিন্তু আমার ধারণা আরেকটু গভীরে। ব্যাপারটা হচ্ছে যে এই 2026 সাল থেকে ভারতবর্ষ কিন্তু যে ব্রিক্স, যেটা ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, এরকম দেশ, আরো অনেক দেশ পরবর্তীকালে মেম্বার হয়েছে। ব্রিক্স যেটাকে জানেন বলে, যারা পৃথিবীর 40%-এরও বেশি সম্পদ যারা নিয়ন্ত্রণ করে জাতীয় আয়। তো যাই হোক, এই ভারত এবছর 26 সাল থেকে চেয়ারম্যান। রাজাগোপাল দা, একটা বিষয় আপনার কাছে আসি, একটা প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে প্রধানমন্ত্রী মোদি খুব ভালো মানুষ, তিনি জানতেন আমি খুশি নই, আমাকে খুশি করা গুরুত্বপূর্ণ। একদিকে তিনি যখন বলছেন প্রধানমন্ত্রী মোদি ভালো মানুষ, অন্যদিকে তিনি একইভাবে অন্যদিকে হুঁশিয়ারিও দিচ্ছেন। তবে কি স্পষ্ট বলছেন যে অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের তাকে খুশি করে চলাটা কর্তব্য? সত্যি কথা, এটাই তো বোঝাচ্ছে না, আমাকে খুশি করতে হবে, এটা তো অদ্ভুত কথা। এবং উনি বলছেন মোদি ভালো মানুষ, অর্থাৎ মোদির ওপর যেভাবে মাদুরোকে গ্রেপ্তার করে নিয়ে গেছি আমি মোদিকে সেটা করবো না, এটা হয়তো মোদি জানাতে চাইছি ভালো মানুষ, এটা বলে দিয়েছে। কিন্তু ভারতবর্ষের উপর রাগ আছে, কেননা তারা ট্যারিফ বসাচ্ছে। মানে ভারতবর্ষের পররাষ্ট্র নীতি পুরোপুরি উনি কিন্তু অস্বীকার করছেন, বরং মনে করছেন যেটা আমেরিকার স্বার্থ বিরোধী। এখন এই কারণে ভারতকে হুঁশিয়ারি দেওয়া, আমি যেটা বলতে যাচ্ছিলাম যে ব্রিক্স সে ভারত এখন চেয়ারম্যান, সেখানে ডলারের বিকল্প একটা কারেন্সি সেখানে উঠে আসার সম্ভাবনা আছে, ভারত সেই প্রস্তাবে সায় দিয়েছে। এখন সেটা যাতে না হয়, কারণ ডলারের বিকল্প যদি মুদ্রা আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত হতে শুরু করে দেয়, তাহলে আমেরিকার অর্থনীতিতে বিরাট ধস না হবে। সেটাই কি করে আটকানো যায়, এখন তার জন্য এই হুমকি, এই হুঁশিয়ারি হয়তো দেখা যাবে যদি যতদিন ভারত যদি বলে যে না আমরা সরি, আমরা মাথা নত করছি, ভারত কি করবে আমরা জানি না। হ্যাঁ, সুতরাং ভারত যদি মাথা নত করতে চায় ব্যাস, তাহলে কিন্তু হয়ে গেল, আমেরিকার কাজ মিটে গেছে। ভারত যদি মানে ধীরে ধীরে জানায় আমরা আমেরিকার কাছে মাথা নত করবো না, তাহলে কিন্তু এই ট্যারিফ বাড়বে, আর তো কিছু করতে পারবে না। সে ভারতবর্ষ আক্রমণ করে ওই জিনিসটা যেটা
এই যে যেটা তারা কাছে করেছে সেটা ভারতে করতে গেলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার সম্ভাবনা এসে। ভারত ইজ নিউক্লিয়ার স্টেট, ওই জিনিস যেটা নন নিউক্লিয়ার স্টেটদের উপর করতে পেরেছে। কালকে তো পরিষ্কারভাবে রাশিয়া জানিয়েছে যে এখন ছোটখাটো দেশের একমাত্র বাঁচার উপায় হচ্ছে নিউক্লিয়ার অস্ত্র ছাড়া আমেরিকার বিরুদ্ধে বাঁচানোর কোনো জায়গা নেই, এটা কিন্তু জানিয়ে দিয়েছে। অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধের একটা প্রচন্ড হুমকি কিন্তু এসে হাজির হয়েছে। নর্থ কোরিয়াও কিন্তু বলে দিয়েছে আমাদের হাতে অস্ত্র আছে, আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না। অর্থাৎ পুতিন আমেরিকার যে ট্রাম্প যেভাবে এগোতে চাইছেন সেটা বিশ্ব শান্তি। রাজাগোপাল বাবু, এখানে একটা প্রশ্ন রাখি, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেন যে ট্রাম্প যেভাবে এগোতে চাইছে, অর্থাৎ ট্রাম্প যেটা মনে করছেন তিনি যেভাবে এগোতে চাইছেন গোটা বিশ্বকে সেই পথটাই অনুসরণ করতে হবে। ভারত রাশিয়ার সঙ্গে কিভাবে বাণিজ্য করবে, তেল কিনবে নাকি কিনবে না, সেটা ট্রাম্পকে খুশি করে চলতে হবে। এটা কোথায় বিশ্বের কোন নীতিতে লেখা আছে বা রাষ্ট্রপুঞ্জের কাছে কি সেখানে কোথাও ভারত চুক্তিবদ্ধ হয়েছে? আমার অন্তত জানা নেই। এবার প্রশ্ন হচ্ছে এই সমস্ত কিছু বারবার শুল্ক চাপানোর যে কড়া হুঁশিয়ারি ট্রাম্প দিয়ে রাখছেন, আমেরিকার চক্ষুশূল হয়ে উঠছে ভারত, কারণ ভারত তো মাথা নত করছে না। সেটাই তো দেখুন, পরিষ্কার কথা, জাতীয় সংঘের মানে ইউনাইটেড নেশনসের যে চার্টার আছে তাতে 2 নম্বর দ্বারায় পরিষ্কার বলছে একটা দেশ আর একটা সার্বভৌম দেশকে হুমকি দিতে পারে না। হ্যাঁ, আক্রমণ তো দূরের কথা, হুমকিও দিতে পারে না। এটা হচ্ছে রাষ্ট্রসংঘের সঙ্গে যে চার্টার আছে সেটাতে পরিষ্কার বলা আছে। হ্যাঁ, সুতরাং দেখা যাচ্ছে যে রাশিয়া সেসব মানছে না। হ্যাঁ, সুতরাং রাশিয়া বলছে আমেরিকা সেটা মানতে চাইছে না। তাদের পরিষ্কার বক্তব্য যে আমরাই বিশ্বকে পরিচালনা করবো, অর্থাৎ একটা দাদাগিরি, যেটাকে আমরা রাজনীতির পলিটিক্যাল ভাষায় বলি যে হেজিমনি। আমেরিকা একটা সারা বিশ্বের উপরে একটা হেজিমনি, তার যে কর্তৃত্ব সেটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এবং যেভাবে আমরা দেখলাম যে ভেনিজুয়েলায় যে আক্রমণটা করতো, অনেকদিন ধরেই প্রিপারেশন হচ্ছিল। আমরা বারবারই নানান জায়গায় বলার চেষ্টা করছে যে প্রিপারেশন হচ্ছে কিউবাতে যখন ফিডেল কাস্ত্রোর সময় যে ধরনের প্রিপারেশন নিয়েছিলাম তার থেকে অনেক বেশি প্রিপারেশন। কিন্তু এখন যেটা দেখা গেল যে পৃথিবী মোটামুটি ভাবে ইউনিপোলার হয়ে গেছে। 1971 সালে যখন ভারতের সঙ্গে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় ভারত এগিয়ে এসেছিল, আমেরিকা কিন্তু ভারতকে ভয় দেখার জন্য 7ম নৌবহর পাঠিয়েছিল। এবং রাশিয়াকে যখন জানানো হলো, রাশিয়ার সঙ্গে সঙ্গে একেবারে নিউক্লিয়ার সাবমেরিন পাঠিয়ে দেয়। তাতে আমেরিকা বুঝে যায় যে আর বেশি কোনো যাবে না। রাজাগোপাল বাবু, আপনাকে একটু অনুরোধ করবো আমাদের সঙ্গে থাকার। অন্যদিকে 30 মিনিটের অপারেশন এবং সেই অপারেশনে মাদুরোকে বন্দি করে আমেরিকা। 5 বছর ধরে আমেরিকার হিট লিস্টে ছিল মাদুরো এবং কিভাবে হলো সেই অপারেশন, এক্সক্লুসিভ বিভিন্ন তথ্য উঠে এসেছে সিএনএর হাতে। শর্মিষ্ঠা। একদমই তাই সঞ্চারী, অর্থাৎ আমরা রাজাগোপাল বাবুর কাছে আবারও যাব, কিন্তু গতকালের যে ঘটনা অর্থাৎ ভেনেজুয়েলায় যেখানে আমরা দেখলাম যে সেফ হাউস একটা বানিয়ে রিহার্সাল পর্ব চালানো হয়েছিল, তারপর 150-এরও বেশি সামরিক বিমান যেভাবে যে এই অপারেশনটা সাকসেসফুল করা হয়েছিল। তুমি যেরকমটা বলছো যে 5 বছর ধরে আমেরিকার হিট লিস্টে ছিলেন মাদুরো, অর্থাৎ এটা একদিনে দুদিনের ঘটনা নয়। আমরা যখন গতকাল নিউজ রুমে আলোচনা করেছিলাম, এইবার হঠাৎ একটা অপারেশন এরকম ভাবে সংগঠিত করা, মাত্র 30 মিনিট সময় লাগা, নট পসিবল। এক্স্যাক্টলি। ইভেন শর্মিষ্ঠা, তুমি ভাবো যে প্রত্যেক সেকেন্ড টু সেকেন্ড কত সেকেন্ডে দরজা ভাঙা হবে, কত সেকেন্ডে ঢোকা হবে, কত সেকেন্ডের মাথায় মাদুরোকে তোলা হবে এবং তাকে বিমানে নিয়ে বেরিয়ে যাওয়া হবে। পুরোটা রিহার্সাল হয়েছে বারবার। এই যে সেফ হাউস, এই সেফ হাউস বানিয়ে রীতিমতো রিহার্সাল করা হয়েছে। সুতরাং এটা তো দীর্ঘদিনের একটা প্ল্যানিং এবং 5 বছরের প্ল্যানিং, যেরকমটাই সামনে আসছে তথ্য আমাদের কাছে। একদমই তাই। এবং ভেনেজুয়েলার দিকে নজর যে ট্রাম্পের আজকে ছিল তা নয়, এবং বিশেষ করে ভেনেজুয়েলার যে শুধুমাত্র প্রেসিডেন্টকে হটিয়ে দেওয়া এটাও নয়, নজর ছিল তেলের দিকে খুব স্বাভাবিকভাবেই। আর এই তেল কিনা নিয়ে দেখো, তেল নিয়ে এই যে পর্বটা চলছে, কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি ঠিক একই রকমভাবে এই তেল কেনা নিয়ে আবার চটলেন ট্রাম্প। এবার বিষয় হচ্ছে ওনার রাগটা ঠিক ওই চেরাপুঞ্জির মেঘের মতো, এতবারই শুধু রেগে যান, আবার ভারতকে বলেন প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার সব থেকে বড় মিত্র, আবার পরে তাকে হুঁশিয়ারি দেন ভারত মাথা নত না করলে তাহলে আরো শুল্ক চাপাবেন। কত 100% শুল্কর ওপরে তিনি যেতে পারবেন না, 50 হয়ে গেছে, তিনি আরো শুল্ক চাপান। ভারত তার নিজস্ব তার বিদেশ নীতি প্রয়োগ করবে, বাণিজ্যিক স্বার্থে যা যা প্রয়োজনীয় করার ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার বিষয় হলো যেভাবেই অপারেশনটা করা হয়েছে, দেখো 2024-এর অগস্ট থেকে সিআইএ যে টিম
সেটাই কিন্তু মাদুরোর যে ঘনিষ্ঠ বৃত্তে সেটা ঢুকে পড়ে। মাদুরোর তুমি যেরকমটা বলছিলে যে চলাফেরা, গতিবিধি, কোন সময় তিনি ওঠেন, কিভাবে তিনি বসেন, কিভাবে তিনি চলাফেরা করেন, সেই গেট দিয়ে তিনি কত সেকেন্ডের মধ্যেই তিনি বেরোন, এমনকি খাদ্যাভ্যাস, এই প্রত্যেকটা কিন্তু একেবারে সবটা রিহার্সাল বা বলা যায় একটা অঙ্ক করা হয়েছিল এবং তারপরে এই সফলতা, এই অভিযান। আর মাদুরের পতনের সিদ্ধান্তটা ঠিক তখনই কিন্তু কার্যকর হয়ে যায়। সঞ্চারী, একেবারে আমরা দেখলাম যে একেবারে সেই তথ্য এবং বিভিন্ন এক্সক্লুসিভ তথ্য সিএনএর হাতে এলো এবং সেই তথ্য আপনাদের সামনেও আমরা রাখলাম, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে রাখলাম যে ঠিক কিভাবে মিনিট টু মিনিট, সেকেন্ড টু সেকেন্ড এই অপারেশন চালানো হয়, কিভাবে তারা পৌঁছয় এই সেফ হাউসে, সিআইএ কিভাবে পৌঁছয় সেফ হাউসে এবং কিভাবে এই অপারেশন চালানো হয়। রাজাগোপালদা আমাদের সঙ্গে রয়েছেন, রাজাগোপালদার কাছে আসি। রাজাগোপালদা, এই যে ভেনিজুয়েলার এই যে অপারেশন আমরা দেখলাম, রীতিমতো রিহার্সাল করে, মিনিট টু মিনিট, সেকেন্ড টু সেকেন্ড রিহার্সাল করে সেখানকার রাষ্ট্রপ্রধানকে রীতিমতো তুলে নিয়ে চলে যাওয়া হলো। হ্যাঁ, দেখুন, এই ধরনের অপারেশন তো অনেক প্রিপারেশনস লাগে, করছে অনেকদিন ধরেই ওরা করছে, সেটা জানা গেছে, বহুদিন ধরেই জানা গেছে। সবচেয়ে অবাক করা ব্যাপার যে যুদ্ধ এরকম করতে গেলে এবং সেটা কংগ্রেসের পারমিশন লাগে। যদি এমার্জেন্সি কিছু আসে, হঠাৎ কেউ আক্রমণ করলো, তখন রাষ্ট্রপতির ক্ষমতা আছে, কিন্তু যেখানে এমার্জেন্সি নয়, আপনি প্ল্যানিং করছেন এতদিন ধরে, সেটা কিন্তু কংগ্রেস থেকে অনুমোদন নেওয়া দরকার। কংগ্রেস থেকে কোনো অনুমোদন নেয় এখন কংগ্রেসের মধ্যেই, মার্কিন কংগ্রেস যেটা যাচ্ছে দেশের সংসদ, একটা কিন্তু যথেষ্ট সেখানে কিন্তু বিরোধ রয়ে গেছে। ট্রাম্পের দলের অনেকেই, রিপাবলিক পার্টির অনেকেই কিন্তু বিরোধিতা করছেন, ডেমোক্র্যাটরা সবাই এককাট্টা হয়ে আছে এবং এই যে 60 দিন নিয়ম হচ্ছে যে কোনো অপারেশন করার 60 দিনের মধ্যে মার্কিন কংগ্রেসে সেটাকে জানাতে হবে। এখন সেটা জানানোর সময় অনুমোদন দেবে কিনা সন্দেহ লাগছে। যাই হোক, যে কাজটা উনি করলেন সেটা মার্কিন দুনিয়ায় পছন্দ করেননি, দেশেও নানান জায়গায় বিক্ষোভ দেখা দিচ্ছে। নিউ ইয়র্কের মেয়র মামদুনি আমরা দেখেছি পরিষ্কার ভাষায় জানিয়েছেন, ফরমার ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস তিনিও বলেছেন একের পর এক সোচ্চার সারা আমেরিকা থেকেই উঠছে এবং তার ফলে যেটা দেখা যাক, ট্রাম্প তো কারোর কাছে মাথা নত করতে চান না। উনি মনে করেন সব ক্ষমতার অধিকারী, উনি যা খুশি উনি করে বেড়াবেন। এখন দেখা যাক আমেরিকার ভেতরের প্রতিবাদ কোন জায়গায় যায়, কিন্তু যে জিনিসটা আপনারা বলছেন, যে জিনিসটা ওনারা করেছেন, আমেরিকার আমরা জানি যে বিশাল শক্তিশালী তাদের যে মিলিটারি প্রচন্ড শক্তিশালী এবং তারা বলছে যে সারা দেশে আলো নেবানোর মতন টেকনোলজি আমাদের হাতে আছে, আমরা নিভিয়ে দিয়েছি। গর্ব করে বলছে সারা মানুষকে বিপদে ফেলা এই যে তারা করেছে, দেখ এটা বোঝা যাচ্ছে তারা কিভাবে পরিকল্পনা করেছে। যেমন যে ধরনের অভিযোগ করা হচ্ছে ওনাকে মাদক ব্যবসা ভেনেজুয়েলা করছে, কিন্তু মাদক ব্যবসা পৃথিবীর অন্য দেশ অনেক বেশি করে। কোকেন তৈরি হয় কলম্বিয়াতে, বলিভিয়া, পেরুতে খুব সামান্য কোকেন তৈরি হয় বলিভিয়া থেকে, আপনার ভেনেজুয়েলাতে, এবং সেখান থেকে অনেকটাই দূরত্ব হচ্ছে আমেরিকায়। এগুলো জাহাজে করে পাঠানো যায় না, যখন কোনো মানুষ বর্ডার ক্রস করে নানানভাবে লুকিয়ে। রাজাগোপাল বাবু, আপাতত এই মুহূর্তে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সঙ্গে জিরো আওয়ারে থাকার জন্য। একদমই তাই সঞ্চারী, আমাদের সঙ্গে রাজাগোপাল বাবু ছিলেন, তাকে ধন্যবাদ আমরা জানিয়েছি। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিশেষজ্ঞ আমাদের সঙ্গে দেবাশিস নন্দী রয়েছেন। দেবাশিস দা, যে বিষয়টা জানার চেষ্টা করি যে ভেনেজুয়েলার ঘরে ঢুকে হামলা, যেভাবে প্রেসিডেন্টকে উৎখাত করা এবং অবশ্যই আরও একের পর এক দেশকে যেভাবে হুঁশিয়ারি দিচ্ছেন ট্রাম্প, এবং এই হামলার নিন্দা করেছে ইরান, রাশিয়া, কিউবার মতো দেশগুলো। আবার সম্প্রতি দেখা যাচ্ছে যে ভ্লাদিমির পুতিন তিনিও ঘুরে গিয়েছেন ভারত থেকে, কিন্তু ভারতের ওপর আবার গেলেন বেজায় চটে ট্রাম্প। কিভাবে দেখছেন গোটা বিষয়টা, কোন জায়গায় এই সমীকরণের চক্রটা তৈরি হচ্ছে? ট্রাম্পের সমীকরণ বোঝা খুব মুশকিল, তিনি কি চান, তবে এটা পরিষ্কার তার যে মানে উগ্র একটা বিশ্বজুড়ে আধিপত্য বিস্তার করার বাসনা রয়েছে সেটা পরিষ্কার, এবং তিনি নিজেকে শান্তির বার্তাবাহক বলে নিজেই দাবি করছেন, নোবেল শান্তি পুরস্কার দাবি করছেন। আর একদিকে এই তিনি আসার পরে বিভিন্ন সময় আমরা দেখি মিডল ইস্টের যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং আনপ্রেসিডেন্টেড একটা ইভেন্ট ঘটেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সাথে, যেটা কখনো হয়নি, অন্য দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসা এবং হুমকি দিয়েছেন এবং তেল খনিগুলো দখল করে নেবেন আগামী দিনে ভেনেজুয়েলার। এবং ভারতকে হুমকি দিয়েছেন, বারবারই দিয়েছেন উনি ভারতকে হুমকি, রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য।
কিন্তু ভারত কিন্তু রাশিয়ার মানে আমেরিকার সেই নির্দেশিকা মানেনি এবং মানবেও না, কারণ যদি মানে তাহলে তো ভারতের যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যে অটোনমি রয়েছে সেটা নিয়ে প্রশ্ন দেখা যাবে। সুতরাং আমাদের ভয় পাওয়ার কিছু নেই। তবে এটা ঠিক যে ট্রাম্পকেও বার্তা দেওয়া দরকার, ভারতের পক্ষে তো দেওয়া হচ্ছে, আন্তর্জাতিক দুনিয়াকে একত্রিত বার্তা দেওয়া দরকার যে এইভাবে কোনো সার্বভৌম রাষ্ট্রের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে না। কোনো তার অর্থনৈতিক নীতি কি হবে, তার বৈদেশিক আমদানি রপ্তানি নীতি কি হবে, সেটা তো সেই দেশের ব্যাপার। সেখানে তার তো উপযোজক পরামর্শ দেওয়ার বা ছেড়ে দেওয়ার কোনো জায়গাই নেই। কিন্তু এই জায়গাটা ভারতকেও লবিং সিস্টেমের মাধ্যমে মানে আরো সক্রিয় হতে হবে যে ডোনাল্ড ট্রাম্পের একপেশের নীতি এবং তার যে বিভিন্ন বাক্যালাপ এবং বার্তা এবং সংলাপ, এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা দরকার। ভারত স্ট্রিক্ট থাকবে, ভারত একটাই সম্পদ আমাদের, সেটা হচ্ছে আমাদের বাজার অর্থনীতি, বিগ মার্কেট, সাইজেবল মিডল ক্লাস। সুতরাং আমেরিকা যতই হুমকি দিক ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ভারতের বাজারের কথা ভেবেই কিন্তু ভারতের সাথে আবার আপোষ করবে আমেরিকা। দেবাশিস বাবু, একটা প্রশ্ন রাখি, ভারত যদি নিজের জায়গায় স্ট্রিক্ট থাকে, ভারত যদি নিজের সিদ্ধান্তে অনড় থাকে, সেক্ষেত্রে এই গোটা ঘটনার ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে, কি হতে পারে? কি হবে বলা মুশকিল, তবে এটা ঠিক হয়তো ভারতের আরো হুমকি আসতে পারে, কিন্তু ভারত সেই হুমকিকে তোয়াক্কা না করে ভারত অন্যান্য বিকল্পগুলোকে তুলে ধরবে সামনে। এবং ভারতের অন্যান্য যে মানে ব্রিক্সের মাধ্যমে তো অবশ্যই, এবং আরো ছোটার কারণ হচ্ছে ব্রিক্সের সম্মেলন হতে যাচ্ছে এবছর ভারত তার সভাপতিত্ব করবে। এবং সেখানে আমেরিকার একটা ভয় হচ্ছে ব্রিক্সের দেশগুলো তো গোল্ডের মাধ্যমে এবং ব্রিক্স মুদ্রার মাধ্যমে ব্যবসা মানে বৃদ্ধি করার কথা ভাবছে, সেখানে ডলারের ব্যবহার কমে যাবে বাণিজ্যের ক্ষেত্রে, সেখানে একটা বড় হুমকি ট্রাম্পের কাছে, সেটাও একটা বিরোধ বাজানোর কারণ। আগামী দিনে ভারত কিন্তু অল্টারনেটিভ ওয়েজ গুলো খুলে যাচ্ছে। সুতরাং যতই হুমকি দিক না কেন, ভারত অত হুমকির কাছে নথি স্বীকার করার মতো একটা দেশ নয় এখন এই মুহূর্তে। হ্যাঁ, তবে যাই হোক, সন্তর্পণে ভারত পা ফেলবে বলে আমার মনে হয় সাউথ ব্লক। বেশ, দেবাশিস বাবুকে অনেক ধন্যবাদ জানাবো সময় দেওয়ার জন্য। আমরা আলোচনায় ছিলাম এবং সঞ্চারী সব থেকে বড় কথা, রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যে বারবার চোটে লাল হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। সঙ্গে ভেনেজুয়েলা ঘটনা আমরা দেখছি এবং সদ্য দায়িত্বপ্রাপ্ত ডেলসিকেও তিনি হুঁশিয়ারি দিয়ে রাখছেন, সঙ্গে ভারতের উপর আরও কড়া হারে শুল্ক চাপানোর জন্য হুঁশিয়ারি দিয়ে রাখছেন। এই গোটা ঘটনার মোড় ঠিক কোন দিকে যায়, আমাদের পরবর্তী আরও সমস্ত খবরের দিকে আমাদের নজর থাকবে। 0 আওয়ার আমাদের এখানে শেষ করতে হচ্ছে।